আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ব্লগ। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা যার যার জায়গা থেকে ব্যস্ততায় সুস্থতায় আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আমার ধারণা এই ব্লগের টাইটেল দেখে আপনারা আজকে অনেক কিছু ধারণা করে নিয়েছেন যে আজকে এই ব্লগে কী কী থাকছে। যা কিছু ধারণা করেছেন ছোট্ট একটা টাইটেল দেখে তার থেকে আর অনেক বেশি কিছু থাকছে ইনশাল্লাহ। তো হেল্পিং হ্যান্ড ছাড়া কাজগুলো একে একে যেভাবে ম্যানেজ করি সেগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের ব্লগে। আমার সারা বেলা কী করে কেটে যায় তার ধারণা পাবেন, সেই সাথে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও কিছুটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ, বিশেষ করে গৃহিণী আপুরা। সকালের নাস্তাটা আমাদের অনেক আর্লি মর্নিংয়ের দিকেই হয়ে যায়। তো এখন যেটা করছি, রান্নাঘরটার থেকে ধরে সমস্ত বাসা ঝাড়ু দিয়ে তারপর রোজাকে ঘুম থেকে তুলে গোসল দিয়ে খাইয়েও দিয়েছি নাস্তা। রোজা একটু লেটেই ওঠে ঘুম থেকে, আর ওর যেহেতু পড়াশোনার কোনো চাপ নেই তাই বেচারিকে আর কেউই বিরক্ত করে না, ওর ইচ্ছা স্বাধীন মতো ঘুম থেকে ওঠে। তো এখন ওকে চুলটা চিরুনি করে দিচ্ছি, কারণ চুল একদম ভেজা ছাড়াই থাকবে। আর রাজকে যাবো স্কুল থেকে আনতে, তারই প্রিপারেশন চলছে আর কি। এখানে মামে রেডি হয়ে নিচ্ছে। সময়ের চেয়ে কিছুটা আগে বের হচ্ছি, মানে অন্যান্য দিন হচ্ছে গিয়ে 20 মিনিট বা 25 মিনিট সময় হাতে নিয়ে বের হই। দেখা যায় যদিও আমাদের বাসা থেকে রাজার স্কুলের যেতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না, 7 থেকে 8 মিনিট সময় যথেষ্ট। তবুও রাস্তায় জ্যাম থাকার জন্য একটুখানি সময় হাতে নিয়ে বের হতে হয়। আজকে যাব কিছু গজ কাপড় কিনতে, প্রয়োজনীয় গজ কাপড়। তো তার জন্যই আর কি 40-45 মিনিট সময় হাতে নিয়ে বের হয়েছি। কালার সিলেক্ট করাই আছে প্রয়োজনীয় যেহেতু, তো যাব জাস্ট কয়েক গজ কিনবো, তারপর চলে আসব। তো দেখতে থাকুন ইনশাআল্লাহ। অন্যান্য দিনের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। আমাদের সমাজে অনেকেরই ধারণা যে যারা কর্মজীবী মায়েরা আছেন তাদের কাজের চাপ বেশি বা প্রেশার বেশি থাকে, আবার যারা গৃহিণী আছেন তাদের কাজের চাপ বা প্রেশার কম থাকে, যেটা কিনা সম্পূর্ণই ভুল। আমরা যারা গৃহিণী মায়েরা আছি এবং যারা কর্মজীবী মায়েরা আছি, যে যার জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে কিন্তু সংসারটাকে আগলে রাখেন। এটা আসলে দুইজন মাকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে একটা স্টেটমেন্ট নেওয়া যায় তবে সেই বিষয়টা আসলে ক্লিয়ার করা যায়। যদিও এই পর্যন্ত অনেক অনেক সমীক্ষা তৈরি হয়েছে, এগুলো নিয়ে অনেক অনেক আর্টিকেলও তৈরি হয়েছে। দেখা যাচ্ছে যারা কর্মজীবী গৃহিণী আছেন তারা বাইরে যেভাবে অনেকখানি সময় ব্যয় করছেন দিচ্ছেন, সংসারে কিন্তু ততখানি সময় আমাদের মতো করে দিতে পারছেন না। তো সেই ক্ষেত্রে ওনারা রেডি টু ইট খাবারের প্রতি বেশি করতে হচ্ছে, মানে সেই খাবারটাকে গুরুত্ব দিয়ে বা প্রায়োরিটি দিয়ে চলতে হচ্ছে। সেই সাথে সংসারে হয়তো অনেকেই আছেন ওনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো বা বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়ার মতো, হয়তো শাশুড়ি আছেন, নতুবা ননদ আছেন, নতুবা হেল্পিং হ্যান্ড 2-1জনকে একদম ফুল ডের জন্য রেখে দিতে হচ্ছে বাচ্চাকে কেয়ারিং করার জন্য। আমরা গৃহিণী হওয়াতে কিন্তু সম্পূর্ণ সাপোর্ট আমাদের বাচ্চাদেরকে দিতে পারছি, যেটা অন্যান্য কর্মজীবী মায়েরা সম্পূর্ণ সাপোর্ট বাচ্চাদেরকে দিতে পারেন না। তো যাই হোক, যে যার জায়গা থেকে কিন্তু প্রচুর পরিশ্রমী না হলে কোনোভাবেই কোনো কিছুই কমপ্লিটলি হ্যান্ডেল করা সম্ভব হয়ে ওঠে না। বাসা থেকে বের হওয়া, তারপরে হচ্ছে গজ কাপড় কিনতে যাওয়া, সামান্য ফুটেজ আপনাদের জন্য নিয়েছি। আর এখন বাসায় ফিরে এসেছি রাজকে সাথে নিয়ে স্কুল থেকে একদম। তারপর এসে দেখি গুড়ি বৃষ্টি হচ্ছে এই দুপুরবেলাটাতে। তো কাপড় যেগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো তুলে এনে তারপর ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি আমি একটু কিচেনে। এখানে একটা টিপস আপনাদেরকে দিয়েছি। আমার নতুন এই হাঁড়িটা আজকে ব্যবহার করব। এখন হচ্ছে পুডিং বানাবো, তো এর মধ্যে দুধ জাল করব আর কি। তা এখন যে কাগজটা দেখতে পাচ্ছেন সেটা হাত দিয়ে টান দিতে গেলে দেখবেন যে অনেক সময় পেনের গায়ে লেগে থাকে। তো সেটাকে যদি আপনারা অল্প হিটে একটু চুলাতে বসিয়ে রাখেন কয়েক সেকেন্ড, তারপরে এভাবে ধরলেই দেখবেন যে সুন্দর মতো উঠে চলে আসে। আসলে ব্যাপারটা হয় কি, যে আঠা বা স্টিক দিয়ে এই স্টিকারগুলো লাগানো হয়, একটু গরম পেলে কিন্তু সেই আঠাগুলো মেল্ট হতে থাকে, যার জন্য স্টিকারগুলো খুব ইজিলি উঠে আসে। তো চলুন পুডিং বানানোর প্রিপারেশনে চলে যাচ্ছি। তার আগে একটা কথা এই কয়েকদিন ধরে দেখছি রাজ ডিম দুধ কোনো কিছুই খেতে চাচ্ছে না, খুব বেশি বিরক্ত হয়ে হয়তো বা ভয়ে খেয়ে নিচ্ছে এরকম আর কি। তো যেটা করলাম, ভাবলাম যে একটু পুডিং করে রাখি, ও একটুখানি খাবে, রোজাও খাবে। তো পুডিং করার ক্ষেত্রে ওর বেলা যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ক্যারামেলকে অতিরিক্ত পোড়ানো যায় না, মানে একটুখানি খয়েরি রঙ এনে পোড়াতে গেলে ওর কাছে নাকি বাজে একটা ফ্লেভার লাগে। তার জন্য যেটা করি, ক্যারামেল এসেন্সটা ব্যবহার করি। আর যখন ক্যারামেল করি তখন ক্যারামেলটাকে একদম লাইট একটা কালার এনে তারপর ক্যারামেলটা করি আর কি। তো এখানে 1 লিটার দুধকে জাল দিয়ে 3 কাপ মতো করে নিয়েছি, মানে 4 কাপ দুধে তো 1 লিটার হয়, এখানে 3 কাপ হয়েছে আর কি, জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো এখানে একটা বাটিতে হচ্ছে ক্যারামেলটা সেট করে নিচ্ছি। 3 কাপ দুধ দিয়ে তৈরি করা পুডিংয়ের জন্য এরকম 6 ইঞ্চি একটা বাটি হলেই সুন্দর মতো হয়ে যায়। একদম সম্পূর্ণ যতটুকু হাইট দেখতে পাচ্ছেন পুরো হাইট অনুযায়ী চলে আসে আর কি।
3 কাপ দুধের জন্য লাগছে 3টা ডিম, আর সেই সাথে চিনি যাবে 1/3 কাপ। 2 ফোঁটা পরিমাণে ক্যারামেল এসেন্স ইউজ করছি। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার টোন হয়তো আজকে খুব বাজে শোনাচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগে আছে। সেই সাথে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে আশেপাশে। এখানে আধা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এতে করে খুব সুন্দর স্মুথ একটা পাওয়া যায়, পুডিং পাওয়া যায় আর কি। আর চিনি তো 1/3 কাপ, সামান্য পরিমাণের লবণ, সব কিছু একসাথে মিক্স করে দেন দুধটাকে কুসুম গরম অবস্থায় পুডিংয়ের সাথে মিক্স করব, আর তারপরে ভাপে বসিয়ে দিব। অনেক সময় পুডিং বেক করার সময় অনেক আপুরা যেটা বুঝতে পারেন না যে বেকিং টাইমটা কতটুকু হবে। আসলে পুডিংটা যখন আমরা ভাপে বেক করি তখন বাটির অর্ধেক পরিমাণ পানি নিয়ে ভাপে বেক করি, আর সেটা হচ্ছে 40 থেকে 45 মিনিট সময় একটা পুডিংয়ের জন্য যথেষ্ট। কারণ এর চেয়ে বেশি সময় ধরে কুক করতে থাকলে পুডিংয়ের ভিতরে ছিদ্র একটা ভাব চলে আসে, যেটা কিনা স্মুথ পুডিং পাওয়া যায় না। তো অতিরিক্ত সময় নিয়ে কখনোই পুডিংটাকে বেক করা উচিত না। যদিও উপর দিক থেকে দেখলে অনেক সময় মনে হয় যে পুডিংটা মনে হয় মাঝখান দিয়ে কাঁচা আছে, এটা আসলে ভুল ধারণা। একটা টুথপিক দিয়ে গেঁথে দেখে নেবেন, কাঁচা হয়ে যদি লেগে থাকে তাহলে তো আরও 5-10 মিনিট সময় বাড়তি বেক করে নেবেন। তবে কাঁচা থাকে না, উপর দিক থেকে দেখলে অনেকটা রানি মনে হলেও বেক করে নামানোর পরে আধা ঘন্টা রেখে দিলে দেখবেন যে সঠিক একদম পারফেক্ট টেক্সচার চলে এসেছে। অন্যান্য দিনের রেগুলার যে কাজগুলো থাকে তার পাশাপাশি যদি কোনো একদিন একটু বেশি কাজ করতে হয় বা ওরকম পড়ে যায়, প্ল্যানের বাইরে গিয়ে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আমি যেটা করি রাত্রেবেলা একটা তরকারি রান্না করে রেখে দিই, আর সকালে নাস্তা খাওয়ার পরপরই একটুখানি ভাত বসিয়ে দিই। এতে করে দুপুরবেলা আমরা মা ছেলে মেয়ে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারি। যেহেতু এই দুপুর সময়টা রাজের বাবা অফিসে থাকেন, তো রান্না করার আলাদা পেরা না নিলেও চলে। তবে যেটা করি রেগুলার নিয়ম অনুযায়ী প্রতিদিনের রান্না দুপুরবেলা করা হয়ে থাকে, কারণ এতে করে আমার চাপ কমে যায়। তো যেদিন আর কি ওই দুপুরবেলার সময়টা বাইরে কাটানোর মতো মানে কাজ পড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা গেছে সেই কাজটাকে সময় দিতে গিয়ে একটা কাজকে ব্যালেন্স করে সময়টাকে বাঁচাতে হয়। তো তার জন্যই রাতে একটা তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম, আর সকালে ভাতটা করে নিয়েছি। এটা দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে গেছে। 40 মিনিট ভাপে দেওয়ার পর এখন পুডিংটা হয়ে গেছে। তো চলুন পুডিংটা নামিয়ে ফেলি। সময়কে মূল্যবান সম্পদ বলা হয়ে থাকে। নিম্নবিত্ত একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে যে সময় থাকে, একজন কোটিপতি শিল্পপতির কাছেও ওই একই সমান সময় থাকে। এই দুইয়ের মধ্যে যে পার্থক্যটা থাকে সেটা হলো সময়ের ব্যবস্থাপনা। পুডিংটা ঠান্ডা হতে থাক, আর ততক্ষণে আমি এখানে হাফ কেজি বেসন আছে, যেটাকে চেলে একটা বক্সে ঢুকিয়ে রাখবো। তো এতে করে আমার এই ছোট্ট কাজটাও হয়ে যাচ্ছে। সকালবেলা রাজকে স্কুল থেকে দিয়ে আসার পথে রাজের বাবা মাছ নিয়ে এসেছিলেন। তো গোটা 1 সপ্তাহের মাছের বাজার এখানে আছে আর কি। তো সেগুলোকে যেটা করেছিলাম আমি তখন আর না ধরে সেগুলোকে ফ্রোজেন করেছিলাম, কারণ ওই সকালবেলা মাছ নিয়ে পড়ে থাকলে সংসারের আর অন্য কাজ করতে হতো না বা করা যেত না। তো তখন অন্যান্য কাজগুলো করাটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল, তার জন্য মাছটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে তুলে, যে স্কুল থেকে রাজকে নিয়ে আসি আরও টুকটাক বাইরে যা কাজ আছে সেগুলোকে আগে গুছিয়ে ফেলি, তারপর সময় করে মাছগুলো নিয়ে বসে ধুয়ে তারপর রেখে দিব। আর সেই সাথে আপনাদের সাথে মাছের বাজারটাও শেয়ার করব। কখনো আমি আসলে ওইভাবে আর শেয়ার করা হয়নি মাছের বাজার গোছানো নিয়ে, কারণ এই ব্যাপারটা না প্রচুর বোরিং লাগে। তো পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন। বারান্দায় নিয়ে এসেছি, আপনাদের সাথে কেটে শেয়ার করছি আসলে এক্স্যাক্ট লুকিংটা কেমন হয়েছে। এখানে চিংড়ি মাছ আছে 1 কেজি পরিমাণে, আর এখানে হাফ কেজি পরিমাণে আছে সামুদ্রিক চিংড়ি। একটা হচ্ছে আমাদের দেশীয় মিঠা নদীর চিংড়ি, মিঠা পানিতে যেটা হয়, আর একটা হচ্ছে সামুদ্রিক লোনা পানিতে যেটা হয় সাদাটা। তো চিংড়ি এখানে আমি অফ স্ক্রিনে বেশ কিছু চিংড়ি কুটে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আসলে আমি মাছ কোটা মানে চিংড়ি মাছ কোটা এবং অন্যান্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করার পাশাপাশি রান্নাটাও জড়িয়ে দিয়েছি, একসাথে সবগুলো করে নিব। তা না হলে দেখা গেছে সন্ধ্যায় আর টাইম পাবো না, অলরেডি বিকেল হয়ে গেছে। আর যেহেতু আমার আজকে দুপুরে রান্নাটা করা হয়নি, তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। চিংড়ি দিয়ে করছি এখানে আমি চেপা শুটকি, চাল কুমড়া দিয়ে, আর করছি এখানে চিংড়ি দিয়ে সেই করলা ভাজি, যেটা বিগত দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর রাতে যে তরকারিটা করে রেখেছি তার বেশ খানিকটা তরকারি আছে, রাতের বেলা আমাদের সুন্দর মতোই হয়ে যাবে 4 জনের। সকালের দিকে চেষ্টা করি দুপুরের রান্নাটা শেষ করে ফেলার, অর্থাৎ 11টা 11:30টার মধ্যেই রান্নাটা শেষ করে ফেলার চেষ্টা করি। তো যেহেতু আজকে অন্য কাজ ছিল, তাই এটাকে ব্যালেন্স করে একটু রাতে একটু বিকেলে এভাবে ম্যানেজ করে করতে হয়েছে। আর মাছগুলো তো ক্লিন করে যদি না রাখি তাহলে সেগুলো তো একটা
কাজ থেকে গেল প্যারা হিসেবে। তো যেদিন এভাবে অনেকগুলো কাজ একসাথে পড়ে যায় সেদিন ওইভাবে আসলে টাইম ম্যানেজমেন্ট করে চলতে হয়। আগেরটা আগে না করে যখন করা দরকার তখন করতে হয়। পরেরটা যদি আগে করতে হয় সেক্ষেত্রে পরেরটাকে আগে টান দিয়ে এনে করতে হয়। এভাবেই আসলে ম্যানেজমেন্ট করে চলতে পারলে দেখা গেছে সংসারটা হ্যান্ডেল করা একটু সহজ হয়ে যায় একার পক্ষে। তা না হলে কিন্তু বেশ জটিল একটা সমস্যা দেখা দেয়। যখন যেটা সেটা হচ্ছে না, ওই কাজগুলো থেমে থাকছে, একটা হযবরল পরিস্থিতি আরকি। তো একটু বুঝে, বুঝে এভাবে প্ল্যান করে কাজগুলো করতে হয়। চিংড়ি সবগুলো যদি এখন কুটতে যাই তাহলে কিন্তু রাত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যে টিপসটা এপ্লাই করি সেটা হচ্ছে এরকম বক্সবন্দি করে রেখে দেই। তো যেদিন চিংড়ি রান্না করি বা প্রয়োজন পড়ে সেদিন একটা বক্স বের করে কুটে বেছে রান্না করে ফেলি। এতে করে আমার টাইমটা বাঁচে আরকি। এখন যদি সমস্ত ১.৫ কেজি চিংড়ি নিয়ে বসি তাহলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে সেগুলো ম্যানেজ করতে, করতে, যেটা কিনা সম্ভব না। আর এদিকে এই যে বাটিতে দেখতে পাচ্ছেন যেগুলো কুটে রেখেছি এগুলো হচ্ছে আজকে এবং কালকে রান্নার কাজে লাগবে। আর বাকিগুলো হচ্ছে যেদিন যখন লাগবে তখন বের করে নিয়ে কুটে বেছে রান্নার কাজে লাগাবো। আর যে ব্লু কালারের বাটি দেখতে পেয়েছেন বড়গুলো একটু বেছে রেখেছি, সেটা রেখেছি হচ্ছে রাজরোজার জন্য যে নুডলস করি মাঝে, মাঝে বিকেলবেলা বা সকালবেলা সেই নুডলসের চিংড়িগুলো ব্যবহার করার জন্য আরকি। চিংড়িগুলোকে ফ্রিজে তুলে রেখেছি আর এখন হচ্ছে গিয়ে এই মাছগুলোকে আবারও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে কুটাই আছে, কিন্তু ওরা যে কুটে দেয় এগুলো সামুদ্রিক মাছ, তো প্রচুর পরিমাণে আঁশ থেকে যায় মাথার মধ্যে এবং লেজের মধ্যে। তো ওগুলোকে ক্লিন করতে হয় আর রক্ত-টক্ত সব কিছু ক্লিন করে নিয়ে তারপর হচ্ছে বক্স করে ফ্রোজেন করে ফেলতে হয়। এতে করে ঝামেলা অনেকটাই কমে যায়। মাংসের বাজার করা আছে, ফ্রিজে আছে। তো যেদিন মাছ রান্না করব না সেদিন বুঝে মাংস যেকোনো একটা বাচ্চারা যেটা খেতে চায় সেটা বুঝে রান্না করব আরকি। তো এইভাবেই একটা সপ্তাহের ম্যানেজমেন্ট করে ফেললাম আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি আপনারা সেটা দেখে অনেকটা আন্দাজ করতে পেরেছেন কিভাবে আমি আমার কাজগুলোকে ম্যানেজ করি ২ টা বাচ্চা নিয়ে। এখানকার চাষের মাছ অতটাও ভালো লাগে না। তো যার জন্য রাজের বাবাকে আগে থেকেই বলে রেখেছিলাম যেন সামুদ্রিক মাছ আনে এই সপ্তাহে। পুরাটাই এ সপ্তাহের যে মাছ বাজারটা হবে পুরোটাই যেন সামুদ্রিক মাছের হয় আরকি। তো তার জন্যই এনেছে। তো চলুন এবার প্রায় 95% এর মতোই ধোয়া হয়ে গেছে। আর তেমন কোনো কিছু নেই ধোয়ার মতো। তবুও যাটুকু ময়লা আছে 5% এর মতো সেটা হচ্ছে যখন রান্না করি তখন তো আবারও ক্লিন করব, তখন সেটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে আরকি। মাছগুলোর সাথে অল্প পরিমাণে মাছের ডিমও পেয়েছি, খুবই অল্প পরিমাণে। তো ওটাকে আর ফ্রোজেন করব না, একটু পেঁয়াজ কেটে মুচমুচে করে ভেজে নিব, রাতে খাবারের সাথে খাওয়া হয়ে যাবে। মাছ বাজারের সাথে আরও কিছু বাজার এসেছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে মাছগুলোকে আগে ফ্রোজেন করে ফেলি, তা না হলে নষ্ট হয়ে যাবে মাছগুলো। বক্সে করে মাছগুলোকে এভাবে পুটলা করেই রাখি সাধারণত, এতে করে আমার প্রয়োজনীয় মাছের যে আইটেম থাকে বা যেদিন যে মাছটা রান্না করব সেদিন ওই বক্স থেকে ওই মাছটা নিয়ে নিলেই খোঁজাখুঁজির কোনো ঝামেলা থাকে না। আমার মনে হয় এরকম অনেক গৃহিণীরাই করেন আর কি। তো ঢাকনা দিতে পারছি না কারণ মাছগুলো একদম উঁচু উঁচু হয়ে আছে, তো ঢাকনা ছাড়া এভাবেই রেখে দিচ্ছি। আর এই যেখানে মাছের ডিমগুলো। আর এবার চলুন বাকি সালাদ আইটেম সহ সকালের নাস্তার আইটেম যা ছিল সব কিছুকে একসাথে গুছিয়ে নিচ্ছি। সব কিছু গোছগাছ করে রাখতে রাখতে এবং ভিডিও ফুটেজ নিতে নিতে দেখা গেছে যে শেষ বিকেল হয়ে গেছে আর রাজের বাবাও এর মধ্যে অফিস থেকে চলে এসেছেন। তো এখন চাইলেও আর গোসল দিতে পারছি না, এখন হচ্ছে কি রাজের বাবাকে একটু নাস্তা টাস্তা রেডি করে দিতে হবে, দেন আস্তে ধীরে গোসলে যাবো আর কি। কিন্তু যেটা হয়েছে হঠাৎ করেই বাসায় গেস্ট চলে এসেছেন, তো যার জন্য আমার আর গোসলটা দেওয়া হয়নি এখনও। তো গেস্টকে বিদায় করে একবারে হয়তো গোসলটা দিতে পারবো। গেস্ট আসার সময় হয়েছে কি আমাদের ওই যে ছোট্ট গেস্টের জামা ভিজে গেছে, বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে আর কি, সেই বৃষ্টিতে তার জামাটা ভিজে গেছে, তো তার জামাটা আয়রন করে দিচ্ছি আর পরিয়ে দিচ্ছি। আমাদের বাসায় এরকম ছোট্ট ছোট্ট অতিথিরা আসলে আমার রাজরোজার মাশাল্লাহ করে ঈদ লেগে যায়। একটা ব্যস্ত দিনের গল্প এভাবেই শেষ হয়ে গেল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।